উপর ভারী কিছু একটা হাঁটার শব্দ পেয়ে ঘুম ভেঙে যায়। তিনি উঠে যান বাইরে দেখতে, দেখেন একটা কালো অবয়ব দ্রুত গতিতে এ পাশ থেকে ও পাশে চলে যাচ্ছে। বাবা অনেক ভয় পেয়ে যায়। তিনি একটা চিৎকার দিয়ে দৌড় দিবেন, ঠিক এমন সময় অবয়বটা তার দিকে তাকিয়ে একটা ধাক্কা দেয়। আমরা বের হয়ে বাবাকে অবচেতন অবস্থায় পাই, তাকে রুমে নিয়ে যাই। সকালে জ্ঞান ফেরার পরে বাবা আমাদের এই ব্যাপারগুলো বলেন, কিন্তু পরদিন থেকেই বাবার মাঝে একটা অস্বাভাবিক কিছু লক্ষ্য করি আমরা। বাবা কেমন যেন চুপচাপ হয়ে গেছেন সব সময়, কারো সাথে কোনো কথা বলেন না। হাসি খুশি মজার মানুষটা যেন এক মুহূর্তে বদলে গেল আমাদের সামনে। আমরা বুঝছিলাম না হঠাৎ কি হলো। এর 3 দিন পরে ঘটল এক ভয়ানক ঘটনা। আমাদের কয়েকটি গরু ছাগল আছে। বাবার থাকার ঘরের পাশেই আরেকটা ঘরে এগুলো রাখা হয়। মাঝরাতে হঠাৎ একটা গরুর চিৎকারে আম্মুর ঘুম ভেঙে যায়। তিনি উঠে দেখেন বাবা পাশে নেই। সেই সময় বাড়িতে চোরের উৎপাত ছিল অনেক বেশি। চোর ভেবে হয়তো শব্দ শুনে বাবা উঠে গেছেন, এটা ভেবে আম্মু নিজেও উঠে যান দেখতে কি হয়েছে। তিনি লাইট হাতে এগোতে দেখেন গোয়াল ঘরের দরজা খোলা। গরুগুলো যেমন ছিল ভয়ে শয়ে একদিকে তাকিয়ে আছে। ভেতরে যে লাইট ধরতে আম্মু দেখেন বাবা একটা ছোট বাচ্চা ছাগলের পা ধরে গলা থেকে চুইয়ে পড়া রক্ত খাচ্ছে, আর ছাগলের মাথাটা পাশে পড়ে আছে। ছাগলের মাথাটা ছিঁড়ে পড়ে থাকা দেখে মনে হচ্ছে কেউ মুচড়ে সেটাকে টেনে ছিঁড়ে ফেলেছে। বাবার মুখে তাজা রক্ত লেগে আছে। আম্মু লাইট ধরতেই তিনি আম্মুর দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে অনেক ভারী কণ্ঠে বলেন, ঘন্টা ফিরে এসেছে, ঘন্টা ফিরে এসেছে, কেউ বাঁচবি না, ঘন্টা আবার ফিরে এসেছে। এরপরে আম্মু একটা চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। আমরা দৌড়ে বের হতে গিয়ে দেখি এই অবস্থা। আম্মুকে ধরে রুমে নিয়ে আসি, আর বাবাকেও কয়েকজন ধরে রুমের দিকে নিয়ে আসি। তার এই অবস্থা, যে শরীরে এত শক্তি, আমরা কজন মিলেও তাকে আটকাতে পারছিলাম না। অনেক কষ্টে তাকে রুমে আনা হয়। তিনি ঘুমিয়ে যান, আর ঘুম থেকে উঠলেই পাশে যেই থাক তার হাত বা পায়ে কামড় দিয়ে রক্ত খাওয়ার চেষ্টা করেন আর বলেন, ঘন্টা ফিরে এসেছে। পরে আমরা বাধ্য হয়েই তাকে খাটের সাথে বেঁধে রাখি, কিন্তু সকাল হলেই সবকিছু স্বাভাবিক। তিনি যে রাতে এত কিছু করেছেন তার কোনো কিছুই তিনি মনে করতে পারেন না, এমনকি বিশ্বাসও করেন না। পরের দিন রাতে আমার আম্মু চিৎকার, আর দৌড়ে আমরা রুমে গিয়ে দেখি দরজা খোলা, বাবা নেই। আমরা লাইট নিয়ে বাবাকে খুঁজতে বের হই। বাড়ির আশেপাশে খুঁজে দেখি বাবা একটা জঙ্গলের মাঝে দিয়ে এদিক ওদিক দৌড়াচ্ছেন। আমাদের দেখে আবার দৌড় দেন। অনেক কষ্টে তাকে ধরে নিয়ে আসি। সে এসেই খাবার চায়, আর এত বেশি পরিমাণে খাওয়া শুরু করে যেটা অনেক অস্বাভাবিক। আমরা আবার তাকে বাধ্য হয়ে বেঁধে রাখি। এরপরে আমি সেই ঘন্টার ব্যাগটা নিয়ে আমার রুমে রেখে দেই। আমিও রাতে টিনের ওপরে কিছু দৌড়াদৌড়ির শব্দ পাই, আর মৃদু একটা ঘন্টা বাজানোর শব্দ পাই। এরপরে সকালে বাবার আবার রাতে কিছুই মনে নেই, সব ঠিক, তিনিও স্বাভাবিক। বুঝলাম এই ঘন্টাটাই যত সমস্যা। বাবার কাছ থেকে আপনার ঠিকানা শুনে আমি নিয়ে আসলাম এটা। আপনি এই ঘন্টা রেখে দেন, টাকা ফেরত দিতে হবে না, তবু এই ঘন্টা আপনার কাছেই রেখে দেন। এই কথাগুলো বলে ছেলেটি ঘন্টাটা অনিলের হাতে দিয়ে চলে যায়। অনিল খুব চিন্তায় পড়ে যায়, এই ঘন্টা নিয়ে এখন সে কি করবে, কিভাবে মুক্তি পাবে এই অভিশপ্ত ঘন্টা থেকে। অনিল ঘন্টাটা অন্য একটা ফাঁকা ঘরে রেখে দেয়। 3 দিন পরে আরো একটা লাশ তোলার কাজ পায় সে। অনেক দিন ধরে বেকার বসে আছে, হাতে টাকা পয়সাও নেই, তাই আবার ঝুঁকিটা নেয়। যেই ভাবা সেই কাজ। সে সাথে দুজনকে বলে আজ রাতে তারা এই গ্রামে যাবে নতুন একটা কবর খুঁড়তে। তার সাথের লোকগুলো তখন রাজি হয়ে যায়। মাঝরাতে কথা মতো কবর খোঁড়ার সরঞ্জাম নিয়ে নদীর পাড়ে হাজির হয় অনিল। দূর থেকেই দেখতে পায় তার সাথের দুজন দাঁড়িয়ে আছে নৌকার পাশে। অনিল আসে এবং ব্যাগটা নৌকায় রেখে নৌকায় ওঠে, আর বৈঠা নিয়ে বসে পড়ে মাথায়। অপর দুজন কাদা থেকে নৌকা ধাক্কা দিয়ে পানিতে নামিয়ে সামনে বসে পড়ে। মাথার ওপরে পূর্ণ চাঁদের আলো নদীর পানির ছোট ছোট ঢেউতে পড়ে যেন চকচক করছে। জ্যোৎস্নার আলোয় যেন ভেসে যাচ্ছে চারপাশ। অনিলের সাথে থাকা দুজন লোক কাজে যাওয়ার সময় প্রচুর কথা বলে, কিন্তু আজ তারা একদম চুপচাপ। নদীতে বৈঠার শব্দ আর পাড়ে ঝিঝি পোকার ডাক ছাড়া যেন আর কিছুই শোনা যাচ্ছে না। নীরবতা ভেঙে অনিল কথা বলতে শুরু করলো, কিরে তোরা দুজন নৌকায় একেবারে সামনে যেয়ে চুপচাপ বসে আছিস কেন? তোরা আজ কোনো কথাই বলিস না? তাদের একজন শুধু বলে, ভালো করে নৌকা চালা। অনিলের কেমন যেন লাগে ব্যাপারটা। তারা আজ তার দিকে তাকিয়েও কথা বলছে না। এমনিতে কাজে গেলে তারা প্রচুর আড্ডা দেয়, অনেক কথা বলে, কিন্তু আজ যেন সবকিছুই অন্যরকম। জ্যোৎস্নার আলোয় ভেসে ভেসে চলেছে নৌকা। একটু দূরেই একটা জমজমাট ঘন কালো অন্ধকার দেখা যাচ্ছে।
জ্যোৎস্নার এই অবারিত আলো যেন উজ্জ্বল করে উঠতে পারেনি সেই জায়গার একটা কোণা। অনিল নৌকার মাথা ঘুরিয়ে সেই জমাট বাঁধা অন্ধকারের দিকে নৌকা নিয়ে গেল। কাছে যেতেই আবছা আলোয় দৃশ্যমান একটা বাঁশঝাড়ের নিচে নৌকা থামিয়ে নেমে পড়ল তারা। নৌকাটাকে একটা বাঁশের সাথে বেঁধে নেমে সেই বাঁশঝাড় পেরোতেই দেখতে পেল ফাঁকা বিশাল একটা মাঠ। দেখে মনে হচ্ছে ফসলি জমি, কিন্তু এই মুহূর্তে কোনো ফসল নেই। দ্রুত গতিতে তারা হেঁটে চলেছে সামনের দিকে। জ্যোৎস্নার আলোয় সামনে একটু একটু করে যেন অন্ধকার মিলিয়ে সব দৃষ্টিগোচর হচ্ছে অনিলের কাছে। ওই যে একটু দূরে দেখা যাচ্ছে আরো বাঁশের সারি, আর সেখানেই রয়েছে একটা কবরস্থান, যাতে সদ্য কবর দেয়া একটা লাশ রয়েছে। কবরস্থানে যাওয়ার পরেই হ্যারিকেন জ্বালিয়ে দিতে যায় অনিল, কিন্তু সাথে থাকা দুজন লোকের একজন তাকে বলে, এবার আর হ্যারিকেন জ্বালানোর দরকার নেই, চাঁদের আলোতেই তো অনেক ভালো দেখা যাচ্ছে। অনিল দেখল অন্ধকারে একটু তাকিয়ে থাকলেই চোখ সয়ে যাচ্ছে, ফলে মোটামুটি ভালোই দেখা যাচ্ছে। আর বাঁশ ও গাছের ফাঁক দিয়ে আসা চাঁদের আলোর রেখায় তা স্পষ্ট হয়ে উঠছে। অনিল ভাবল লাশ তোলার সময় হ্যারিকেন জ্বালিয়ে দেবে। কাঁধের কোদাল নিয়ে কবরটার দিকে এগিয়ে যায় অনিল। কবরের এক মাথা থেকে কোদাল চালাতে শুরু করে। কবরের ঝুরঝুরে মাটিতে কোদাল চালিয়ে সরিয়ে দিচ্ছে অনিল। একটু পরেই এক পাশে বাঁশের চাটাই বের হয়ে আসলো। অনিলের গা ঘেমে তখন টপ টপ করে পানি পড়ছে। কোদালটা কবরের পাশে রেখে আরেকজনকে খুঁড়তে বলে ঘাম মুছতে লাগলো অনিল। এরপরে একটু দূরে চলে গেল সে। গাছ আর বাঁশঝাড়ের জন্য গ্রামের দিকের আলো কিছুই দেখা যায় না, তাই অনিল কবরস্থান থেকে বের হয়ে একটু সাইডে আসলো দেখতে দূরে গ্রামের দিকে কোনো আলো দেখা যায় কিনা। গ্রামের দিকে ঘন অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। একটা মাটির মেঠো পথ চলে গেছে ফসলের জমির মাঝ দিয়ে। রাস্তার দুপাশে গাছের সারি, চাঁদের আলোয় যেন ভয়ঙ্কর দেখা যাচ্ছে চারপাশ। ঘামা শরীরে ঠান্ডা একটা শিরশিরে বাতাস এসে লাগতে থাকলো অনিলের গায়ে। আরামে কিছু সময় বসে রইল সেখানে একটা গাছের নিচে। বেশ কিছু সময় পরে উঠে কবরের দিকে চলে গেল অনিল। জঙ্গলের মাঝে ঢুকে আবছা আলোয় অনিল দেখল কবর খোঁড়া শেষ। কাফন করা লাশটাও দেখা যাচ্ছে ওপরে। চাঁদের আলোয় লাশের গায়ে নতুন কাফনের কাপড়টা যেন চকচক করে উঠছে। লাশের কাফনের ওপরে যেন তার সাথে আসা দুজন উপুর হয়ে কাফনের মাঝে কিছু একটা খুঁজছে বলে মনে হলো। অনিল একটু দূরে থাকা ব্যাগের কাছে গিয়ে হ্যারিকেনটা জ্বালিয়ে দিল। হ্যারিকেনের আলো বাড়িয়ে অনিল এগিয়ে গেল কবরের দিকে। দুজন তখনও উপুর হয়ে আছে লাশটার ওপরে। অনিল এগিয়ে যেতে একজন পেছনে তাকালো। হ্যারিকেনের লাফাতে থাকা আলোর ছটায় অনিল দেখল তার দিকে লোকটার মুখে লাশের চামড়া। পায়ের থেকে কামড়ে খাচ্ছে লাশটার একটা অংশ। অনিলের শির তারা দিয়ে ভয়ের একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। আর চেনা দুই লোক যেন আজ অনেক অচেনা, অনেক বড় রহস্য। এর মাঝেই তার দিকে তাকিয়ে তারা বলল, ঘন্টা ফিরে এসেছে। এই কণ্ঠ যেন অনিলের হৃৎপিণ্ড ফুঁড়ে বেরিয়ে গেল। হ্যারিকেন ফেলে ঊর্ধ্বশ্বাসে দৌড়াতে শুরু করলো অনিল। বাঁশঝাড় পার হয়ে মাঠের মাঝে নেমে গেল অনিল। দৌড়ে চলেছে নদীর দিকে। হঠাৎ দেখে সামনে দাঁড়িয়ে তার সাথেই আসা একটা লোক আবার একটা হাসি দিয়ে বলছে, ঘন্টা ফিরে এসেছে। অনিল উল্টো দিকে এক দৌড় দেয়। এই গ্রামে তার পরিচিত এক বন্ধু আছে, তার বাড়ির দিকেই দৌড়াতে শুরু করলো অনিল। কিছু দূর যেতেই অনিল একটা পুকুর দেখতে পেল চাঁদের আলোয়। সেখানে দৌড়াতে শুরু করলো অনিল। সে তখনও ঘামছে, তার হৃৎপিণ্ড যেন তখনও থামছে না। মনে হচ্ছে বুক চিরে বেরিয়ে আসবে ভয়ে। পুকুরের পাড়ে যেতেই অনিল দেখল ওপর থেকে কি যেন ধপাস করে পুকুরের পানিতে পড়ল। পুকুরের পানি যেন আন্দোলিত হয়ে উঠল। পানি এসে পাড়ে বাড়ি খেতে লাগলো। চাঁদের আলোয় অনিল দেখল সাদা কিছু একটা ভেসে আছে পানির মাঝে। অনিল একটু দাঁড়িয়ে থাকলো দেখার জন্য কি সাদা জিনিসটা কাছে আসতে অনিল ভয়ের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেল। এটা আর কিছু নয়, কাফন করা একটা লাশ। অনিল ভয়ে জ্ঞান হারানোর মতো অবস্থায় দৌড়াতে শুরু করলো। সামনে যেতেই দেখলো মাঠের মাঝে একটা বাড়ি। মনে হচ্ছে ভেতর থেকে একটা হলুদ আলোর আভা বেরিয়ে আসছে ঘরের ফাঁক দিয়ে। অনিল সেদিকে ছুটতে লাগলো। ঘরের দরজার সামনে যেয়ে জোরে জোরে দরজায় ধাক্কা দিতে শুরু করলো। এক বৃদ্ধ লোক দরজা খুলে দিল। অনিল দেখেই যেন ভেতরে প্রাণ ফিরে পেল। ঘরে ঢুকেই দেখেন আরো একজন বৃদ্ধা দাঁড়িয়ে আছে। অনিলকে এভাবে দেখে বৃদ্ধটি বলল, তোমার কি হয়েছে? এমন করে হাঁপাতে হাঁপাতে দৌড়াচ্ছ কেন? অনিল শুধু বলল, পাশের পুকুরে একটা লাশ ভেসে উঠতে দেখলাম। বৃদ্ধ কথাটা শুনেই বলল, পুকুরটা অনেক খারাপ, তোমার রাতের বেলা এদিকে আসা ঠিক হয়নি। আচ্ছা তুমি বসো, আমি দেখে আসি কি হয়েছে। বলেই একটা নতুন হ্যারিকেন জ্বালিয়ে বের হয়ে গেলেন বৃদ্ধটি। অনিল বসে রইল খাটে। বৃদ্ধা লোকটি দরজার কাছে দাঁড়িয়ে তার স্বামীর জন্য অপেক্ষা করছে। প্রায় 10 মিনিট হয়ে গেল,
বৃদ্ধা লোকটি অনিলকে বসতে বলে হ্যারিকেন হাতে বের হয়ে গেল। ঘন অন্ধকারে বসে রইল অনিল। একটু পরেই তার নাকে ভেসে আসলো একটা মাংস পচা গন্ধ। অনিল দরজা খুলে বের হলো বাইরে, দেখে আরো একটা রুম এবং সেখান থেকে আসছে গন্ধটা, আর রুমে মিটমিট করে জ্বলছে একটা হ্যারিকেন। অনিল রুমটার দিকে এগিয়ে গেল। রুমে গিয়েই হ্যারিকেনের আলোয় দেখলো দুইটা পচা গলা মৃতদেহ পড়ে আছে রুমের মাঝে। পাশের টেবিলে জ্বলছে হ্যারিকেন, আর গন্ধে যেন নিঃশ্বাসও বন্ধ হয়ে আসছে। অনিল ভয়ে কি করবে, কোথায় যাবে কিছুই বুঝতে পারছে না। পাগল প্রায় হয়ে আবার দৌড়াতে শুরু করে সে। এবার কোথাও না, এবার তাকে নৌকার কাছে যেতে হবে, বের হতে হবে এই মৃত্যুপুরী থেকে। অনিল দৌড়াতে শুরু করে ফাঁকা মাঠ দিয়ে সেই নদীর দিকে যেখানে তার নৌকা বাঁধা। কতক্ষণ ধরে অনিল দৌড়েছে তার খেয়াল নেই, শুধু মনে হচ্ছে এখান থেকে বের হতে হবে। অনিল যখন নদীর প্রায় কাছে চলে আসছে, আবার দেখে তার সাথে দুজন লোক তার পেছন পেছন দৌড়াচ্ছে। কিন্তু তাদের ভাবটা এমন, তারা অনিলকে ধরতে চায়, যেন লাশের মতো কামড়ে ছিঁড়ে ফেলতে চায় অনিলকে। অনিল দৌড়ে এক লাফে নৌকায় উঠে যায়, বৈঠা হাতে নৌকা চালাতে শুরু করে। পার থেকে একটু দূরে নৌকাটা নিতেই তার খেয়াল হলো অনেক বড় একটা ভুল করেছে সে। ভয়ে নৌকা এত তাড়াহুড়া করে উঠেছে যে নৌকার অপর মাথায় একটা লাশ আছে সেটা খেয়ালই করেনি। নদীর মাঝে চাঁদের আলোয় যেন স্পষ্ট দেখা যাচ্ছে সেই কাফন করা লাশ। পাড়ের দিকে তাকিয়ে এখনো দেখা যাচ্ছে সেখানে দাঁড়িয়ে আছে তার সাথে দুইজন। নৌকা চলার সময় ঝিরিঝিরি বাতাস বয়ে চলেছে, আর সেই বাতাসে লাশের শরীরের কাফনের কাপড় উঠছে, আর পায়ের কাছে কাফনের কাপড় দিয়ে লাল হয়ে চুইয়ে পড়ছে রক্ত। সামনেই চাঁদের আলোয় দেখা যাচ্ছে নদীর অপর প্রান্ত। অনিল নৌকাটা জোরে একটা ধাক্কা দিয়ে জ্ঞান হারিয়ে ফেলে। সকালে মানুষের কোলাহলে তার জ্ঞান ফিরে আসে। সেই নৌকায় গলয়ের মাঝে পড়ে আছে, আর তার বাড়ির লোক তার মাথায় পানি দিচ্ছে নৌকাতেই। সূর্যে তখন প্রচুর জ্বর। জ্ঞান ফিরে আসার পরে অনিল জানতে পারে এদিকে তার থেকে ঘন্টা কিনে নেওয়া সেই লোকটি গত রাতে নিখোঁজ ছিল, আর সকালে তার লাশ পাওয়া যায় অনিলের বাড়ির পাশের একটা খড়ের গাদার পেছনে। লাশের গায়ে ছিন্ন ভিন্ন অবস্থা, মনে হয় আঁচড়ে তুলে নিয়েছে কেউ চামড়াগুলো শরীর থেকে। অনিল তখনও বাসার কাউকে কিছুই জানায়নি। তার মনে হতে লাগলো এবার কি তার পালা? এই ঘন্টা ফিরে আসায় এবার কি তাকে মরতে হবে? ভয়ে শিউরে উঠল অনিল। শির দ্বারা দিয়ে নেমে আসলো ভয়ের একটা ঠান্ডা স্রোত। কি ভাবছেন এখানেই শেষ? ঘন্টা যখন ফিরে এসেছে, ঘটনা তবে শুরু এখান থেকেই। কি ছিল সেই রহস্যময় ঘন্টা? কোথা থেকে ফিরে এসেছে এটি? অনিলের ভাগ্যে কি ঘটেছিল? এই প্রশ্নগুলো কি ঘুরপাক খাচ্ছে আপনার মাথায়? তাহলে ভাবতে থাকুন, আর এই ঘটনার সব রহস্য উন্মোচন করতে অপেক্ষা করুন ঘটনার পরবর্তী অংশের জন্য। খুব তাড়াতাড়ি আসতে চলেছে ভূত.com-এর পরবর্তী কোনো এক এপিসোডে। আল্লাহ হাফিজ। ঘটনাটি পাঠিয়েছেন তানভীর তুষার। থ্যাংক ইউ সো মাচ তানভীর তুষার আপনার এই চমৎকার স্টোরিটির জন্য। ইউ আর আ ভেরি গুড স্টোরি টেলার, এবং আমি আপনার ঘটনা অসম্ভব রকমের পছন্দ করি, এবং আজকেও তার ব্যতিক্রম নয়। যারা শুনছিলেন তারাও পাঠিয়ে দিন russell.booth.com